ভারত যে পরিকল্পনা করে জনাব তারেক রহমান সরকারের উপর এবং জনাব তারেক রহমানের সফরকে ঘিরে একটি অন্যরকম পরিকল্পনা করছে, আমি জানি না কি হতে যাচ্ছে। এটি আমাদের গোয়েন্দার কাছে থাকার কথা। যদি আমাদের গোয়েন্দারা স্মার্ট হয়, আমাদের গোয়েন্দাদের যদি সেরকম সক্ষমতা থাকে, তাহলে অবশ্যই অনেক বিবেচনা করে গভীরভাবে বিশ্লেষণ করে দ্বিপাক্ষিক শক্ত মধ্যস্থতার মাধ্যমে ভারত সফরকে নির্ণয় করতে হবে এবং চূড়ান্ত করতে হবে। এর জন্য কি করা উচিত এটি আমি আপনাদেরকে জানাচ্ছি। আমার কিছু ব্যক্তিগত মতামত রয়েছে। আর অন্যদিকে প্রিয় বন্ধুরা, পশ্চিমবঙ্গে শুধুমাত্র আপনারা যেটি দেখছেন যে শুধুমাত্র 9 জন বাংলাদেশি একই হোটেলে আগুন লেগে মারা গেছে, এটি নয়। গত 2 দিনে দুই জায়গাতে গত 2 দিনে প্রথম আলোর খবর, 2 জায়গাতে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং এর আগের ঘটনা তো প্রায় 8 জনের মৃত্যু হয়েছে। 2 দিন আগেও ঘটনা ঘটেছে, সেটি আমাদের বাংলাদেশের পত্রিকায় আসে। আর আমাদের বাংলাদেশের পত্রিকায় কিন্তু একদম ধরেই প্রথম আলোতে আমি পড়ছি, প্রথম আলো কিন্তু একদম শিরোনামের মধ্যেই লিখে দিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায়। মানে এখানে আর কোনো কিছু হতে পারে না, তারা সিদ্ধান্তই দিয়ে দিয়েছে যে অগ্নিকাণ্ডের ঘটনায় এসি থেকে শীতাতপ নিয়ন্ত্রিত যে ব্যবস্থাপনা রয়েছে সেখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়, সেখানে বাংলাদেশিরা মারা যায়। আর আমাদের বাংলাদেশ নিয়ে বা অন্যান্য ঘটনা হলে ভারতের কোনো বাংলাদেশে যদি কোনো ঘটনা হতো তাহলে কিন্তু এখানে অন্যান্য ইঙ্গিতে লিখত শিরোনাম, কিন্তু এখানে তাদেরটাকে একদম চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে, যেখানে এখনও পর্যন্ত কোনো তদন্ত হয়নি, সেখানে কোনো ধরনের বিশ্লেষণ করা হয়নি যে ঘটনার আসলে কোনো অন্য কোনো ইঙ্গিতপূর্ণ কোনো কিছু থাকতে পারে কিনা, এখানে কোনো সন্ত্রাসী কার্যক্রম থাকতে পারে কিনা, এখানে কোনো ধরনের ভারতের যে আমাদের বাংলাদেশিদের প্রতি কোনো জিঘাংসা আছে সেই সম্পর্কে কোনো ষড়যন্ত্র থাকতে পারি না। এই ধরনের কোনো কিছু না যাচাই বাছাই করে কিন্তু শিরোনামের মধ্যেই দিয়ে দিয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে অগ্নি সংযোগের ঘটনা ঘটতে পারে। আমি আমাদের দেশের যারা দায়িত্বে রয়েছেন এই ধরনের বিষয়গুলিকে তদন্ত করে পুরোপুরি ঘটনাকে সাব্যস্ত করবার জন্য সরকারের পক্ষ থেকে যেন অতি শীঘ্রই ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়ে এই 2টি ঘটনার তদন্ত করা হয় এবং বাংলাদেশিদের প্রায় 9 জন মারা গেছে। দেখুন, 9 জন মারা গেছে, 10 জন মারা গেছে, তার মধ্যে 9 জনই শুধুমাত্র বাংলাদেশি। 9 জন, এত বড় একটা হোটেলে আগুন লেগেছে, সেখানে শুধুমাত্র বাংলাদেশি মারা গেছে 9 জন, 10 জনের মধ্যে। আরেকটা ঘটনা ঘটেছে, এগুলিকে সুষ্ঠুভাবে গভীর তদন্ত করে দেখা উচিত। এবং আমাদের কি দুর্ভাগ্য, একটা হোটেলে আগুন লেগেছে, এটা যদি দুর্ঘটনাও হয়ে থাকে, আর বাংলাদেশি দেখুন সবচেয়ে বেশি মারা যাচ্ছে। বাংলাদেশিদের শপিং করার, চিকিৎসা করার কি আর কোনো জায়গা নাই বাংলাদেশে? ওখানে গিয়ে চিকিৎসা করতেই হবে, এতটা বেহায়াপনা আমাদের মধ্যে কেন? দুঃখজনক, যারা মারা গেছে তাদেরকে আমরা আর ফিরে পাবো না। বাংলাদেশেও সাম্প্রতিককালে কোনো হোটেলে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে 9 জন মারা গেছে কিনা আমার জানা নাই। বিভিন্ন শিল্প কারখানাতে হয়তো আগুন লেগে অনেকে মারা যেতে পারে, কিন্তু এই হোটেল মোটেল এইসব জায়গাতে যেখানে আমরা জানি যে কোন দেশিরা কোথায় থাকে, এই ধরনের জায়গাতে নির্দিষ্ট ওই শুধুমাত্র বাংলাদেশের যেখানে আছে এখানে আগুন লেগে মারা যাওয়ার ঘটনা আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। সুতরাং আমি চাই এটি একটি গভীর তদন্ত করা হোক, 2 পক্ষের আমাদের যে তদন্তকারী সংস্থা রয়েছে বাংলাদেশ থেকে সেখানে যাওয়া হোক এবং দেখা হোক যে আসলে এই আগুন লাগার ঘটনার পিছনে কী আছে। আমি বলছি না যে সেখানে কোনো ষড়যন্ত্র হয়েছে, বাট আমার কাছে এটি মনে হয় 10 জনের মধ্যে যদি 9 জনই বাংলাদেশি হয় তাহলে ঘটনাটা স্বাভাবিক বলে বা স্বাভাবিকভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে প্রিয় বন্ধুরা, আজকে হলো 19 আগস্ট 2026। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে ভারত সফরের বিষয়টি, এটি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। এবং আমি চাই যে প্রথমত আমি সরকারের কাছে অনুরোধ করব, দেখুন তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত অনেক কঠিন, রূঢ় বলেছেন এবং অহংকারী বলেছেন বিনা স্বীকৃতি। তিনি একসময় বাংলাদেশে দালালি করতে এসেছিলেন, এর আগের সরকারের দালালি করতে এসেছিলেন এবং এখনও পর্যন্ত সেই যে বাংলাদেশে যেসব অ্যাম্বাসেডার বা হাইকমিশনার আসে, আপনাদের মনে রাখতে হবে, ভারত থেকে যেসব হাইকমিশনার বাংলাদেশে আসে এরা কিন্তু বিভিন্ন ধরনের পারপাস নিয়ে আসে এবং এই দেশটাকে কীভাবে শোষণ করা যায় এই ধরনের কিছু নির্দিষ্ট এজেন্ডা নিয়ে আসে। এরা কিন্তু স্বাভাবিক হাইকমিশনার না। এখান থেকে তারা যাওয়ার পথে তাদের সারা জীবনে 14 গোষ্ঠীর যে ভরণ পোষণ করবার মতো, খাইয়ে দাইয়ে 14 গোষ্ঠীকে পালন করবার মতো তাদের অর্থ এখান থেকে তারা নিয়ে যায়। কারণ এখানে তারা নির্দিষ্ট কিছু একটা দলকে তারা বিভিন্ন সুবিধা ভারতের মাধ্যমে দেওয়ার যে একটা বন্ড থাকে, একটা তাদের অপ্রকাশিত এগ্রিমেন্ট থাকে, সেগুলোকে বাস্তবায়ন করবার জন্য এই হাই কমিশনার নামক লোকগুলি এখানে এসে এটাকে বাস্তবায়ন করে। 24 সাধারণ মানুষ যদি 24কে না ঘটাতো তাহলে এই এটা কয়েকজন আছে দালাল টাইপের, এরা কিন্তু খুব বেশি না, মুসলিমে কয়েকজন আছে ভারতের বাংলা কথা বলা মানুষ, এই যে ভারতের যে বলে এটাকে প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাংবাদিক শ্রেণী থেকে শুরু করে তারপরে আপনার কূটনৈতিক শ্রেণীর এরকম 10-12 জনের একটা গ্রুপ আছে যারা এই দালালিটা করে। এদের এখন আবারও দালালি শুরু হয়েছে যে তারেক রহমানের ব্যাপারে তারাই বেশি কি আগ্রহী দেখেন। তারা এই বিনা স্বীকৃতি, এই খুব অত্যন্ত নিম্নমানের একজন দালাল মহিলা, তিনি কিলিজ শেখ হাসিনা প্রত্যর্পণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সঙ্গে যুক্ত করা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাম্প্রতিক অবস্থানের কঠোর সমালোচনা করেছেন ভারতের নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিনা স্বীকৃতি হবে, উল্টা লিখেছে যুগান্তর। ঢাকার এই অবস্থানকে তিনি অত্যন্ত রূঢ় ও অহংকারী বলে মন্তব্য করেছেন।
ভারতীয় সংস্থা আচ্ছা তিনি বলেছেন কি আহ, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অসাম্প্রতিক সামাজিক মাধ্যমের পোস্টকে তিনি খুবই রূঢ় অহংকারী বলে আখ্যা দিয়ে বলেন এই ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর তোমার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য বাংলাদেশের কী ধরনের পোস্ট লিখবে এটা তোমার কাছে গ্রহণযোগ্য হতে হবে বিনা স্বীকৃতি। হু আর ইউ? হু আর ইউ? হোয়াট ইজ ইউর জব অ্যাবাউট বাংলাদেশ? হোয়াই ইউ টকিং টু মাচ অ্যাবাউট বাংলাদেশ? ইট ইজ বাংলাদেশ ইজ ইন্টারনাল ম্যাটার, হোয়াট টু ডু অর নট। হু আর ইউ টু টক অ্যাবাউট বাংলাদেশ ইন্টারনাল পলিসি? তো এই দালাল এখন মানে এই ধরনের কথাবার্তা বলা শুরু করেছে। এরপর তিনি দেখেন, তিনি বলেছে তারেক রহমানের ভারত সফরের তারিখ চূড়ান্ত করতে দুই দেশের সরকার এখন আলোচনা চালিয়ে যাচ্ছে। মানে কি তারা তাদের, কেন এত তারা? হোয়াই ডু উই নিড ভারত টু ভিজিট নাও? উই ডোন্ট নিড। তারেক রহমান ইজ বিজি উইথ সামথিং এলস। লেট হিম ডু হিজ জব। হোয়াই ইউ আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট হিজ ভিজিট টু ইন্ডিয়া? হোয়াই ইন্ডিয়া ইজ সো মাচ কনসার্ন অ্যাবাউট দ্যাট? আমরা তো চাচ্ছি না। আমরা যখন টাইম আসবে উইল গো, বিকজ তারেক রহমান সাহেব যাচ্ছেন বিভিন্ন দেশে অ্যান্ড ইট ইজ হিজ ডিউটি। আমরা লাইক করি ভারতকে, কিন্তু ভারতে বর্তমানে তোমাদের দেশে তোমরা আমাদের যে দ্বিপাক্ষিক বন্দি বিনিময় চুক্তি আছে সেটিকে তোমরা ভায়োলেট করছো। তোমাদের দেশে আমাদের দেশ থেকে যারা সন্ত্রাসীরা যায়, খুনিরা যায়, তোমরা তাদের ব্যাপারে সম্পূর্ণ একপাক্ষিক শক্ত অবস্থান নিয়ে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। আর আমাদের দেশে যদি তোমাদের কেউ আসে, তোমরা যখন চাও এটাকে আমরা একদম দুলার মতো সাজিয়ে তোমাদেরকে দিয়ে আসি। হোয়াই দিস থিংস? এই ডিসক্রিমিনেশনকে বাতিল করতে হবে। দ্বিপাক্ষিক এই বন্দি বিনিময় চুক্তিকে আবারও ঢেলে সাজাতে হবে। আমরা যখন চাইবো আমাদের এখানে অবশ্যই এক্সপেডিট করতে হবে। আমাদের যে এক্সট্রাডিশন চুক্তি রয়েছে এটাকে অবশ্যই রিনিউ করতে হবে এবং রিভিউ করতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের চাহিদা অনুযায়ী, ওদের চাহিদা অনুযায়ী যাতে শক্ত বিষয়গুলি আদান প্রদানের জন্য দুই পক্ষ প্রস্তুত থাকে এরকম একটা চুক্তি করতে হবে। এটি খুব ইমিডিয়েটলি আমাদের করা প্রয়োজন। আমাদের এই এক্সট্রাডিশন চুক্তিটা যদি না হয়, মানে দ্বিপাক্ষিক সমান না হয়, তাহলে আমরা ভবিষ্যতে আরও ইয়েতে হয়ে যাবে। আমি জনাব তারেক রহমানকে বলছি ভারতের শুভ গুরুত্ব দিয়ে গুরুত্ব বেশি তুলে ধরেন যে বাংলাদেশ থেকে কিন্তু জনাব তারেক রহমান সাহেব ভারতের সফরটাকে তেমন গুরুত্ব দিচ্ছে না, কারণ তিনি মনে করছেন না যে এই মুহূর্তে ভারতে যাওয়া খুব জরুরি। এটি বাংলাদেশের মানুষের অবস্থান, এবং তারেক রহমান সাহেব বাংলাদেশের মানুষের অবস্থানকে রিড করতে পারেন। তিনি বাংলাদেশের মানুষের মনের কথা যেগুলি, সেগুলিকে তিনি কন্ডিশন হিসেবে, শর্ত হিসেবে তিনি জানিয়ে দিয়েছেন ভারতীয় সরকারকে। এটি আমাদের বাংলাদেশের মানুষের অবস্থান। এটিকে আপনারা যদি ম্যানেজ করতে পারেন দেন ওকে, তারেক রহমান উইল ভিজিট ডেফিনেটলি। আমরা ভারতের মানুষকে পছন্দ করি, আমরা মানুষ টু মানুষ সম্পর্ক করতে চাই, দেশ মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক হবে। এখন আমি জনাব তারেক রহমানকে যে পরামর্শ দিতে চাই যে আপনি ভারতে যাবেন কি না এটির জন্য অবশ্যই আপনাকে আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবার সাথে আপনি বসবেন, একটা লিয়াজো কমিটি করুন। আপনি এখানে বিরোধী দল বা তৃতীয় বিরোধী দল বা রাজনৈতিক যে দলগুলি রয়েছে বর্তমানে, যেগুলো যারা বর্তমানে সংসদে অংশীদার হয়ে আছে, তাদের সবাইকে নিয়ে আপনি একটা ছোট্ট কমিটি করে তাদের সাথে বসুন যে এই অবস্থা আমাদের ইন্টারন্যাশনাল যে পলিসির বিষয়টা রয়েছে, আমাদের যে কীভাবে আমরা বিশেষ করে ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের এই অবস্থান, আপনারা কি বলেন আমাকে পরামর্শ দিন। নিজেরা বেশি পণ্ডিতি করবেন না দয়া করে। আমি জনাব তারেক রহমানকে যেমনটা বলছি, পাশাপাশি তারেক রহমানের সাথে যারা রয়েছে তাদেরকে বলছি আপনারা পণ্ডিতি অতিরিক্ত করে জনাব তারেক রহমানকে কোনোভাবে ভুল পথে যেতে দিয়েন না। এরপর যারা আমাদের সমাজে যারা মেধাবীরা রয়েছে, যারা আমরা যাদেরকে থিঙ্ক ট্যাঙ্ক বলি, যারা বুদ্ধিজীবীরা রয়েছে, তাদের পক্ষ থেকে কাউকে ডাকুন, তাদের সাথেও একটা মিটিং করুন। মিটিং করে জিজ্ঞাসা করুন যে আমার এই অবস্থা ভারত নিয়ে এখন আমার কী করা উচিত। এগুলো আপনারা ইন্টারনালি করুন, করে এরপর সবার কাছ থেকে একটা বুদ্ধি পরামর্শ নিয়ে চূড়ান্ত করুন যে আপনার কী পলিসি নেওয়া উচিত ভারতের ব্যাপারে। তবে অবশ্যই সবগুলো দল যেগুলি রয়েছে সংসদের ভিতরে এবং বাইরে, গুরুত্বপূর্ণ যারা রোল প্লে করেছে, যারা 24-এর পক্ষে যুদ্ধ করেছে, তাদের সবার সাথে কথা বলুন। ইয়াং সোসাইটির সাথে কথা বলুন। আপনি সামাজিক সোসাইটিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের পক্ষে, তাদের সাথে কথা বলুন। বলে এরপর কী করা উচিত সেটা স্পষ্টভাবে জানিয়ে দিন। সেটা তাদের পক্ষে হলে যা বলেন সেটাই করবেন। আমরা সাধারণ মানুষের মনের কথা যেন আপনার মাধ্যমে হয়, আপনার পক্ষে আছে সাধারণ মানুষ, থাকবে ইনশাল্লাহ। তবে আভ্যন্তরীণ পলিটিক্যাল যেসব রাইভালরি রয়েছে অন্যান্য দলের সাথে, সেটা কোনোভাবেই আন্তর্জাতিক পলিসিতে মিক্স করবেন না। আন্তর্জাতিক পলিসি একরকম, ইন্টারনাল পলিসি আরেক রকম। প্লিজ আপনি এই ব্যবস্থা নেবেন। ধন্যবাদ সবাইকে। শেয়ার করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।